প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি সিইউডি ইউনিটের অনলাইন বেসের ইকোনমিক্স ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো সিইউডি ইউনিটে দুটো অপশন থাকে, একটা হচ্ছে অর্থনীতি আর একটা হচ্ছে সাধারণ জ্ঞান। আমি মনে করি সাধারণ জ্ঞানের চেয়ে অর্থনীতি ক্লাসগুলো যদি তোমরা ভালোভাবে করো তাহলে সিইউডি ইউনিটের জন্য অত্যন্ত সুন্দর এবং গোছানো একটা প্রস্তুতি তোমাদের হয়ে যাবে। আজকে ধারাবাহিকভাবে আমাদের এই অর্থনীতি ক্লাসের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ। এই অধ্যায়ে আমরা চাহিদা, যোগান এবং এই সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে ধারণা অর্জন করব। প্রথমত এই অধ্যায়ের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে উপযোগ। উপযোগ বলতে আমরা আসলে কি বুঝি? উপযোগ বলতে বোঝানো হয় কোনো দ্রব্য বা সেবার অভাব পূরণের ক্ষমতা, অর্থাৎ কোনো দ্রব্য বা সেবা হচ্ছে যেটা বিমূর্ত, দেখা যায় না, এটার যে অভাব পূরণের ক্ষমতা আছে সেটাকেই উপযোগ বলা হয়। অর্থাৎ অর্থনীতিতে উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার ওই বিশেষ গুণকে বোঝায় যা দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব হয়। অর্থাৎ কোনো দ্রব্য বা সেবা যতক্ষণ পর্যন্ত মানুষের অভাব মেটাতে পারবে ততক্ষণ পর্যন্ত ওই দ্রব্য বা সেবার উপযোগ আছে বলে ধরে নেওয়া হয়। উপযোগের কয়েকটা শ্রেণী বিভাগ আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে রূপগত উপযোগ। আমরা রূপগত উপযোগ বলতে কি বুঝি? রূপগত উপযোগ বলতে সাধারণত বোঝানো হয় কোনো দ্রব্যের রূপ পরিবর্তন করে যদি ওই দ্রব্যের নতুন উপযোগ সৃষ্টি করা যায় তাহলে তাকে রূপগত উপযোগ বলতে আমরা কি বুঝি? রূপগত উপযোগ বলতে সাধারণত কোনো দ্রব্যের রূপ পরিবর্তন করে যদি ওই দ্রব্যের নতুন কোনো উপযোগ সৃষ্টি করা যায় তাকে রূপগত উপযোগ বলে। যেমন আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি, একটা গাছ, ওখান থেকে আমরা অক্সিজেন, ফল ইত্যাদি পেয়ে থাকি, এটা এক ধরনের আমাদের অভাব মেটায়, তাহলে এটা হচ্ছে এক ধরনের উপযোগ। যখন এই গাছ থেকে কাঠ তৈরি করা হয় তখন এই কাঠ বিল্ডিং তৈরির কাজে বা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, তখন এটা আরেক ধরনের উপযোগ তৈরি হয়। এই কাঠ থেকে যখন চেয়ার, টেবিল বা ফার্নিচার তৈরি করা হয় তখন এটা আরেক ধরনের উপযোগ তৈরি করে, এটাকেই সাধারণত রূপগত উপযোগ বলে। এরপরে হচ্ছে স্থানগত উপযোগ। কোনো বিশেষ দ্রব্য কোনো বিশেষ স্থানে উৎপাদন হলে বা তৈরি হলে এর যে একটা বিশেষ উপযোগ তৈরি হয় তাকে স্থানগত উপযোগ বলে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি কুমিল্লার রসমলাই, বগুড়ার দই ইত্যাদি দ্রব্য, যেমন রাজশাহী রাম, এভাবে স্থানের কারণে এটা নতুন করে উপযোগ তৈরি হয়, তাই এটাকে স্থানগত উপযোগ বলে। তারপর হচ্ছে সময় ও কালগত উপযোগ, অর্থাৎ যে সকল দ্রব্য বিভিন্ন মৌসুমে উৎপাদন হয় কিন্তু ভিন্ন মৌসুমে গেলে এই দ্রব্যের নতুন উপযোগ তৈরি হয়, অর্থাৎ দাম বৃদ্ধি পায়। যেমন আমরা যদি মনে করি শীতকালে যে তরকারিগুলো উৎপাদন হয় সেটা যদি অন্য একটা ঋতুতে আমরা সংরক্ষণ করতে পারি তাহলে দাম বৃদ্ধি পায় বা এটা নতুন করে একটা উপযোগ তৈরি হয়, এটাকে বলা হয় স্থান ও সময়গত উপযোগ। ভাইয়া এটা ওই হলম লেখানো যাচ্ছে না, খালার সমস্যা? ও আচ্ছা, তো লাল সাদা লাল ঠিক আছে। এবারে হচ্ছে উপযোগের ধারণা। উপযোগের ধারণার মধ্যে আছে প্রাথমিক উপযোগ। প্রাথমিক উপযোগ বলতে বোঝায় কোনো দ্রব্য বা সেবা প্রথম একক বুক করার পর ব্যক্তি যে উপযোগ লাভ করে তাকে বলা হয় প্রাথমিক উপযোগ। ধরো একটা মানুষ হচ্ছে অনেক গরম থেকে এসে যদি এক গ্লাস শরবত পান করে বা এক গ্লাস পানি পান করে, সেখান থেকে সে যে উপযোগটা পাবে সেটাই হচ্ছে প্রাথমিক উপযোগ। এরপরে হচ্ছে প্রান্তিক উপযোগ। প্রান্তিক মানে হচ্ছে সর্বশেষ, অর্থাৎ প্রথম গ্লাস দ্রব্য বুক করে সে যদি 10 একক উপযোগ লাভ করে, দ্বিতীয় গ্লাস দ্রব্য থেকে যদি সে সর্বমোট 18 একক উপযোগ লাভ করে, তাহলে এখানে প্রান্তিক হচ্ছে এই 18 থেকে 10 বিয়োগ করলে আমরা যেটা পাই সেটাকে বলা হয় প্রান্তিক উপযোগ। তাহলে প্রান্তিক নির্ণয় করার সিস্টেম কি? টোটাল ইউটিলিটি থেকে, অর্থাৎ মোট উপযোগের সর্বশেষ পরিমাণ থেকে প্রাথমিকটা বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। ঠিক একইভাবে যদি আমরা চিন্তা করি, ওই ব্যক্তি তৃতীয় গ্লাস দ্রব্য বুক করার পর যদি তার মোট উপযোগ 24 হয় তাহলে এক্ষেত্রে প্রান্তিক উপযোগ হবে 24 থেকে 18 মাইনাস করার পর যেটা থাকবে সেটা 6। তাহলে এভাবেই প্রান্তিক উপযোগ নির্ণয় করা হয়। আর মোট উপযোগ হচ্ছে একজন ব্যক্তি ধারাবাহিকভাবে যদি একই দ্রব্য বুক করতে থাকে, প্রতি দ্রব্য থেকে সে যে ধরনের উপযোগ লাভ করে এই উপযোগের সমষ্টিকেই মোট উপযোগ বলে। যেমন প্রথম দ্রব্য থেকে যদি কোনো ব্যক্তি 10 ইউটিল উপযোগ পেয়ে থাকে, দ্বিতীয় দ্রব্য থেকে 8 ইউটিল, তৃতীয় দ্রব্য থেকে 6 ইউটিল, তাহলে তিনটা টোটাল করলে
24 ইউটিল। তাহলে এই যে তৃতীয় দ্রব্য থেকে আমরা টোটাল ইউটিলিটি পাই 24। এভাবেই হচ্ছে উপযোগগুলো নির্ণয় করা হয়। স্বাভাবিকভাবে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে উপযোগ পরিমাপের একক কী। যেমন যে কোনো দ্রব্য পরিমাপের একটা একক আছে, তাহলে উপযোগ পরিমাপের একক হচ্ছে ইউটিল, অর্থাৎ ইউটিলিটি শব্দ থেকে আসছে। উপযোগ পরিমাপ করা হয় ইউটিল দিয়ে। এবার যদি আমরা দেখি মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য কী রয়েছে, তাহলে মোট উপযোগ কাকে বলে আমরা একটু আগেই জেনেছি। মোট উপযোগ হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে একই দ্রব্য বারবার ভোগ করার পর যে প্রতি একক উপযোগ পাই, এগুলোকে সমষ্টি করলে যা থাকে তা হচ্ছে মোট উপযোগ। তারপর প্রান্তিক হচ্ছে সর্বশেষ, অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে অতিরিক্ত একক ভোগের ফলে অতিরিক্ত যে উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে। তাহলে আমরা একটা যদি তালিকা থেকে দেখি, প্রথম একক দ্রব্য ভোগ করে মোট উপযোগ পাওয়া গেল 10 ইউটিল পরিমাণ। একটু আগে যেটা বলছিলাম উপযোগ পরিমাপের একক হচ্ছে ইউটিল। দ্বিতীয় একক দ্রব্য থেকে যদি 18 ইউটিল পরিমাণ উপযোগ লাভ করে, তৃতীয় একক থেকে যদি 24, চতুর্থ থেকে 28, পঞ্চম একক থেকে 30, ষষ্ঠ একক থেকে 30, সপ্তম একক থেকে 28। এভাবে দেখা যায় মোট উপযোগ যখন ক্রমহ্রাস সমান হারে বৃদ্ধি পায়, এক সময় গিয়ে মোট উপযোগ সর্বোচ্চ হয়, আবার মোট উপযোগ হ্রাস পেতে পারে, কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। অর্থাৎ দ্রব্যের একক ভোগ বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। তাহলে আমরা এটা কিভাবে বের করি, প্রথম একক থেকে 10 ইউটিল, তাহলে প্রান্তিক হচ্ছে 10 ইউটিল, সেম থাকবে। তারপর দ্বিতীয় থেকে শুরু করে, অর্থাৎ নিচেরটা থেকে প্রাথমিকটা বিয়োগ দিতে হয়। 18 থেকে 10 বিয়োগ দিলে 8, ঠিক একইভাবে 24 থেকে 18 বিয়োগ দিলে 6, 28 থেকে 24 গেলে 4, 30 থেকে 28 গেলে 2, এভাবেই। তাহলে এখানে আমরা কি সম্পর্কটা পাই? সম্পর্কটা হচ্ছে মোট উপযোগ যখন ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, অর্থাৎ ক্রমহ্রাস সমান হারে বৃদ্ধি পায়, প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়, অর্থাৎ মোট উপযোগ যখন সর্বোচ্চ পরিমাণে চলে যায়, তখন প্রান্তিক উপযোগ শূন্য হয়। এরপরে মোট উপযোগ যখন হ্রাস পায়, প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। তাহলে এখানে একটা সম্পর্ক হচ্ছে মোট উপযোগ ঋণাত্মক হয় না, কিন্তু প্রান্তিক উপযোগ কি হতে পারে? ঋণাত্মক হতে পারে। মোট উপযোগকে ইংরেজিতে বলা হয় টোটাল ইউটিলিটি, যেটাকে সংক্ষেপে টিইউ দ্বারা প্রকাশ করা হয়। প্রান্তিক উপযোগকে বলা হয় মার্জিনাল ইউটিলিটি, যেটাকে এমইউ দ্বারা প্রকাশ করা হয়। এই উপযোগের উপর ভিত্তি করে যে সম্পর্কটা আমরা জানলাম, এটাকে বলা হয় ক্রমহ্রাস সমান প্রান্তিক উপযোগ বিধি। অর্থাৎ অন্যান্য অবস্থায় স্থির থেকে বা অপরিবর্তিত থেকে কোনো একজন ব্যক্তি যদি একই দ্রব্য বারবার ভোগ করতে থাকে, তাহলে মোট উপযোগ ক্রমহ্রাস সমান হারে বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। তাহলে এটা ক্রমহ্রাস সমান হারে বৃদ্ধি পাচ্ছে, প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এই প্রান্তিক উপযোগের উপর ভিত্তি করে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের যে সম্পর্ক, এটাকে বলা হয় ক্রমহ্রাস সমান প্রান্তিক উপযোগ বিধি। কারণ প্রান্তিক উপযোগটা এখানে ক্রমান্বয়ে কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। তাইলে এখানে শুরুতে যে বলা হলো অন্যান্য অবস্থায় স্থির বা অপরিবর্তিত থেকে, এটাকে বলা হয় অনুমিত শর্ত। এই অনুমিত শর্ত থেকে এমসিকিউ হতে পারে যে কোন শর্ত মানলে ক্রমহ্রাস সমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হবে। তার মধ্যে অন্যতম একটা শর্ত হচ্ছে উপযোগের পরিমাণগত পরিমাপ সম্ভব। অর্থাৎ যে উপযোগটা আমরা হিসাব করব, এটা পরিমাণ কেমন, এটাকে পরিমাপ করতে হবে। পরিমাপ যদি আমরা করতে না পারি, এটাকে আমরা হিসাবে অন্তর্ভুক্ত করতে পারবো না। অন্যতম একটা শর্ত হচ্ছে ভোক্তার পছন্দ, রুচি ও আয় অপরিবর্তিত থাকতে হবে। অর্থাৎ কোনো দ্রব্য ভোগ করতে করতে ভোক্তার পছন্দ যদি বৃদ্ধি পায়, অর্থাৎ এই দ্রব্যটা যদি ভোক্তার খুবই প্রিয় হয়, তাহলে প্রান্তিক উপযোগ ক্রমহ্রাস সমান না হয়ে ক্রমবর্ধমানও হতে পারে। তারপরে পয়েন্ট হচ্ছে ভোক্তা যুক্তিশীল হবে। অর্থাৎ যে ব্যক্তির আচরণকে আমরা এখানে অন্তর্ভুক্ত করছি, সেই ব্যক্তিকে যুক্তিশীল আচরণ করতে হবে। যুক্তিশীল মানে হচ্ছে সেই ব্যক্তি কখনো মদ্যপানকারী, পাগল, উন্মাদ এই ধরনের হতে পারবে না। যেমন আমরা যদি চিন্তা করি একজন মদ্যপানকারী ব্যক্তি, তাকে যতই তুমি নেশাজাতীয় দ্রব্য দাও না কেন, তার উপযোগ হ্রাস পাবে না, বরং বৃদ্ধি পাবে। তাহলে এক্ষেত্রে ভোক্তাকে অবশ্যই যুক্তিশীল হতে হবে। 4 নম্বর পয়েন্ট, উপযোগ অর্থের মাধ্যমে প্রকাশ করা যায়। অর্থাৎ যে উপযোগটা আমরা হিসাব করব, সেটা টাকার মাধ্যমে পরিমাপযোগ্য হতে হবে। তারপর হচ্ছে নির্দিষ্ট সময় বিবেচ্য। তাহলে আমরা যদি চিন্তা করি একজন ব্যক্তি সকালে যদি 1 গ্লাস পানি পান করে, আবার বিকালে যদি 1 গ্লাস পানি পান করে, তাহলে এই দুটো উপযোগকে হিসাব করা যাবে না। সময়টা নির্দিষ্ট হতে হবে। কারণ সকালেও ওই ব্যক্তি তৃষ্ণার্ত থাকতে পারে, বিকাল আরও বেশি তৃষ্ণার্ত থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্রমহ্রাস সমান হবে না। ক্রমহ্রাস সমান হওয়ার জন্য সময়টা একটা নির্দিষ্ট এবং স্থির হতে হবে।
এবং দ্রব্যের এককগুলো সমজাতীয় হতে হবে। সমজাতীয় বলতে আমি যদি চিন্তা করি 1 গ্লাস পানি দিলাম, সাথে সাথে একটা মিষ্টি খেতে দিলাম, তাহলে পানির উপযোগ আর মিষ্টির উপযোগ আমরা তুলনা করতে পারবো না। অর্থাৎ উপযোগগুলো একই রকমের হতে হবে, হয় পানি হতে হবে সব, নয়তো সব মিষ্টি হতে হবে। তাহলে এভাবে সমজাতীয় দ্রব্য দিয়ে হিসাব করতে হবে। তাহলে এখানে যদি আমরা এমসিকিউর জন্য চিন্তা করি, এই অনুমিত শর্তগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে। তাহলে এই চিত্রের মধ্যে ক্রমহ্রাস সমান প্রান্তিক উপযোগ বিধি, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের যে ব্যাখ্যাটা আমি একটু আগে দিয়েছি সেটা এখানে উপস্থাপন করা হলো। এরপরে এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় হচ্ছে চাহিদা। আমরা জানি চাহিদা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিমান্ড, অর্থাৎ একজন ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তিরই কোনো দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, এই আকাঙ্ক্ষাকে চাহিদা বলা হয়। অর্থাৎ মানুষের অভাব পূরণের জন্য কোনো ব্যক্তি যখন দ্রব্য ও সেবা পাওয়ার ইচ্ছা পোষণ করে তাকে চাহিদা বলে। কিন্তু দেখো, এই চাহিদা হওয়ার জন্য 3টা শর্ত আছে। এর 3টা শর্ত হচ্ছে, একটা হচ্ছে আকাঙ্ক্ষা, অর্থাৎ দ্রব্যটি পাওয়ার জন্য তার মধ্যে আকাঙ্ক্ষা থাকবে। শুধু আকাঙ্ক্ষা থাকলে চাহিদা হওয়া যাবে না। চাহিদা হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে ক্রয় ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ আমি যে দ্রব্যটা পাওয়ার ইচ্ছা পোষণ করতেছি সেটা কেনার জন্য আমার যথেষ্ট সামর্থ্যবান হতে হবে। বলা হচ্ছে তার আকাঙ্ক্ষাও আছে, ক্রয় ক্ষমতাও আছে, কিন্তু সে কৃপণ, অর্থাৎ টাকা ব্যয় করতে চায় না, তাহলে তার জন্য এটা চাহিদা হবে না। সেজন্য 3 নম্বর পয়েন্ট বলছে অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে। তাহলে এখান থেকে একটা এমসিকিউ পরীক্ষা আসতে পারে, সেটা হচ্ছে যে চাহিদার শর্ত কয়টি? চাহিদার শর্ত হচ্ছে 3টি: আকাঙ্ক্ষা, ক্রয় ক্ষমতা, অর্থ ব্যয়ের ইচ্ছা। এই 3টা যদি একসাথে হয় তাহলে আমরা সেটাকে কি বলে থাকি? চাহিদা বলে থাকি। এবার হচ্ছে চাহিদা বিধি। এখন চাহিদা বিধি কি? বিধি মানে হচ্ছে নিয়ম। তাহলে নিয়মটা কি? আমরা স্বাভাবিকভাবে জানি কোনো দ্রব্যের দাম যখন বৃদ্ধি পায় চাহিদা হ্রাস পায়, দাম যখন হ্রাস পায় চাহিদা বৃদ্ধি পায়। তাহলে অন্যান্য অবস্থা পরিবর্তিত থাকে, কারণ অর্থনীতি প্রত্যেকটা নিয়মেরই কিছু সীমাবদ্ধতা আছে। সেজন্য বলা হয় অন্যান্য অবস্থা পরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পাবে, দাম যদি হ্রাস পায় তাহলে চাহিদা বৃদ্ধি পাবে। তাহলে আমরা কি দেখতেছি? দাম ও চাহিদার মধ্যে সম্পর্কটা হচ্ছে বিপরীতমুখী। তাহলে দাম ও চাহিদার সম্পর্ক যে বিপরীতমুখী, এই বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বিধি বলে। তাহলে বিধিটা কি? দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক। এবার হচ্ছে চাহিদা বিধির ব্যতিক্রম। এই যে দাম ও চাহিদার মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক রয়েছে, এটার মধ্যে কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমগুলো কি? প্রথমত বলা হচ্ছে গিফেন দ্রব্য। এই গিফেন দ্রব্যটা কি? গিফেন দ্রব্যটা হচ্ছে স্যার রবার্ট গিফেন। তিনি হচ্ছেন আইরিশ একজন অর্থনীতিবিদ। তিনি একটা বস্তিতে গিয়ে দেখলেন যে সেখানে মানুষ স্বাভাবিকভাবে ভাত খেত, কিন্তু দেখা গেল চালের দাম বৃদ্ধি পাওয়ার কারণে তারা আলু খাওয়া শুরু করেছে। যখন এই সিদ্ধ আলুর চাহিদাটা মানুষের কাছে বৃদ্ধি পেল, তখন সিদ্ধ আলুর যে দাম ছিল সেটাও বৃদ্ধি পেল। দেখা গেল দাম যখন বৃদ্ধি পাচ্ছে, মানুষ ভয় পাচ্ছে যে ভবিষ্যতে আরও দাম বাড়তে পারে। তাই দাম বাড়ার পরেও আমরা স্বাভাবিক নিয়মে জানি দাম বাড়লে চাহিদা কমে যাওয়ার কথা, কিন্তু দাম যখন একটু বাড়ছে, ভবিষ্যতে আরও অধিক বৃদ্ধির আশঙ্কা থেকে মানুষ ওই দ্রব্যের প্রতি ধাবিত হয়ে গেছে। তাইলে তিনি দেখলেন যে ওখানে চাহিদা বৃদ্ধিটা ব্যতিক্রম হয়ে গেছে। দাম বাড়লে যে চাহিদা হ্রাস পায়, সেই সিস্টেমটা ওখানে ব্যতিক্রম হয়েছে। এখানে গিফেন দ্রব্য বলতে স্যার রবার্ট গিফেন ওই নিকৃষ্ট দ্রব্যটাকে বোঝাচ্ছে যেটা ভাতের পরিবর্তে সিদ্ধ আলু। তাহলে গিফেন দ্রব্য বলতে এক কথায় বোঝায় কি? নিকৃষ্ট দ্রব্য। তাহলে অত্যন্ত নিম্ন আয় সম্পন্ন পরিবারের মূল খাদ্যদ্রব্য যেটা থাকে, সেটার ক্ষেত্রে দাম ও চাহিদার পরিমাণের মধ্যে যে সমমুখী সম্পর্ক বিরাজ করে, স্বাভাবিকভাবে সম্পর্ক বিরাজ করে বিপরীতমুখী, কিন্তু বিপরীতমুখী না হয়ে যদি সম্পর্কটা সমমুখী বিরাজ করে, তাহলে সেটাকে বলা হয় গিফেন দ্রব্য। তাহলে এই গিফেন দ্রব্য থেকে এমসিকিউ আসতে পারে, বিগত বছরও আসছে বিভিন্ন সময়ে প্রশ্নটা, অর্থাৎ 2টা দ্রব্যের মধ্যে কোনটা নিকৃষ্ট দ্রব্য। যেমন যদি বলা হয় চিকন চাল এবং মোটা চাল, কোনটা গিফেন দ্রব্য? তাহলে গিফেন দ্রব্য হবে স্বাভাবিকভাবে মোটা চাল, কারণ মানুষের পছন্দ হচ্ছে চিকন চাল। যদি বলা হয় নরম সুতার কাপড় এবং মোটা সুতার কাপড়, তাহলে এখানে চিকন সুতার যে কাপড় আছে সেটার প্রতি মানুষের আকর্ষণ, তাই এখানে মোটা সুতার যে কাপড় আছে সেটা গিফেন দ্রব্য। তাহলে গিফেন দ্রব্য বলতে আমরা এক কথায় বুঝতাম নিকৃষ্ট দ্রব্য। এক্ষেত্রে চাহিদা বিধির ব্যতিক্রম হয়, দাম বাড়লেও চাহিদা কি পায়? বৃদ্ধি পায়। তারপরে ব্যবলেন দ্রব্য। ব্যবলেন দ্রব্য বলা হয় সাধারণত বিলাসবহুল দ্রব্যকে। আমরা জানি বিলাসবহুল দ্রব্যগুলো মানুষ ব্যবহার করে অতি প্রয়োজনীয়তা থেকে না,
কারণ এই বিলাসবহুল দ্রব্য ছাড়া মানুষের দৈনন্দিন জীবন নির্বাহ করা সম্ভব হয়। তাহলে মানুষ কেন এগুলো ব্যবহার করে? সাধারণত মানুষ এগুলো ব্যবহার করে সমাজে তার অবস্থানটা প্রকাশ করার জন্য, মানুষকে দেখানোর জন্য। তাহলে বলা হচ্ছে স্বাভাবিকভাবে ব্যবলেন দ্রব্যে যখন দাম বৃদ্ধি পায়, মানুষকে দেখিয়ে চলার বা নিজের একটা আভিজাত্য প্রকাশ করার জন্য ওই দাম বৃদ্ধি পেলে ওই চাহিদা হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পায়। তাহলে দাম বৃদ্ধি পেলে যদি চাহিদা বৃদ্ধি পায়, চাহিদা বৃদ্ধি কী হয়ে যাচ্ছে? ব্যতিক্রম হয়ে যাচ্ছে। তাহলে ব্যবলেন দ্রব্যও সমাজে বিত্তশালী ব্যক্তিদের মধ্যে প্রদর্শন মনোভাবের কারণে, অর্থাৎ নিজের মর্যাদাকে মানুষকে দেখানোর জন্য তারা ওই জিনিস বেশি বেশি কিনে, তাইলে তখন এই চাহিদা বৃদ্ধি কী হয়? ব্যতিক্রম হয়। আরও কিছু কিছু ক্ষেত্রে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম হতে পারে, যেমন মানুষের যদি রুচি পরিবর্তন হয়ে যায়। যেমন আমরা যদি বলি একজন মানুষ ধরো সিগারেট খেতে পছন্দ করতো, এখন ওই মানুষটা সিগারেট খায় না। তাহলে ওই অবস্থায় ধূমপান যখন করে না, ওই অবস্থায় যদি সিগারেটের দাম যদি কমেও যায়, তাহলে তার কাছে চাহিদা বৃদ্ধি পাবে না, কারণ তার রুচি অভ্যাস কী হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। আমরা একটু আগে যেটা বলছিলাম, ভোক্তা যদি যুক্তিশীল না হয়, মদ্যপানকারী, পাগল, উন্মাদ হয়, তাহলে চাহিদা বৃদ্ধি তার জন্য হবে না। শখের দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম হতে পারে। যেমন একজন মানুষের শখ আছে যে সে বিদেশি ডাক টিকিট সংগ্রহ করবে, তাহলে যতটাই সংগ্রহ করুক না কেন তার কাছে এটার চাহিদা কখনোই কী হবে না? শেষ হবে না। তারপর হচ্ছে প্রিয় খেলোয়াড়ের খেলা দেখা, প্রিয় গায়কের গান শোনা, এগুলো হচ্ছে প্রিয় বস্তুদের মধ্যে অন্যতম। এগুলো যতই পরিমাণে আমি উপভোগ করি না কেন, আমার চাহিদা হ্রাস পাবে না। তাহলে এক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কী হতে পারে? ব্যতিক্রম হতে পারে। এই ব্যতিক্রমগুলো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে MCQতে। তারপরে হচ্ছে চাহিদার নির্ধারক। নির্ধারক মানে কি? নির্ধারক হচ্ছে যেটার উপর চাহিদা নির্ভর করে। তাহলে আমরা একটু আগে এতক্ষণ চাহিদা সম্পর্কে যা পড়েছি, এখান থেকে আমরা জানতে পারলাম চাহিদা সাধারণত নির্ভর করে দামের ওপর, অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে যায়, দাম কমলে চাহিদা বেড়ে যায়। তাহলে দামের সাথে চাহিদার একটা সম্পর্ক আছে, তাই চাহিদার নির্ধারক বলা হয় সাধারণত দামকে। কিন্তু এছাড়াও আরও অনেক কিছু বিষয়ের উপর চাহিদা নির্ভর করে। তাহলে এখানে একটা কথা বলা আছে, চাহিদা অপেক্ষক। অপেক্ষক কী? অপেক্ষকের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফাংশন, অর্থাৎ অর্থনীতিতে যেগুলো ফাংশন এগুলোকেই অপেক্ষক বলে। এই ফাংশন লেখার সময় অবশ্যই একটা এফ থাকে। যেমন আমি যদি বলি কোয়ান্টিটি অফ ডিমান্ড ফাংশন ফি হচ্ছে প্রাইস, কিউডি মানে কোয়ান্টিটি অফ ডিমান্ড। তাহলে এটা একটা চাহিদা অপেক্ষক। কেন চাহিদা অপেক্ষক? কোয়ান্টিটি অফ ডিমান্ড নির্ভর করে কিসের উপর? প্রাইসের উপর। তাহলে এখানে প্রাইসের উপর নির্ভর করে। প্রাইস হচ্ছে স্বাধীন চলক, কোয়ান্টিটি অফ ডিমান্ড হচ্ছে অধীন চলক। তাহলে যে গাণিতিক সমীকরণের মাধ্যমে স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে সম্পর্ক প্রকাশ করে তাকে অপেক্ষক বলে। তাহলে এটা একটা পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে অপেক্ষক কাকে বলে, অর্থাৎ সংজ্ঞাটা দিয়ে বলে যে তাকে কি বলে। তাইলে স্বাধীন চলক ও অধীন চলকের মধ্যে সম্পর্ক যে গাণিতিক সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায় তাকে অপেক্ষক বলে। তাহলে এটা যদি একটা চাহিদা অপেক্ষক হয়, এক্স দ্রব্যের চাহিদার কোয়ান্টিটি নির্ভর করবে এক্স দ্রব্যের প্রাইসের উপর। টি হচ্ছে সময় টাইম, অর্থাৎ টাইমের উপর নির্ভর করে, অর্থাৎ এক এক সময়ে দ্রব্যের দাম এক এক রকমের হতে পারে। তারপর ব্যক্তির ইনকামের উপর নির্ভর করে। ইনকামের উপর নির্ভর কিন্তু সমমুখী, অর্থাৎ আয়ের সাথে চাহিদার সম্পর্ক হচ্ছে সমমুখী। আয় বৃদ্ধি পেলে চাহিদা বৃদ্ধি পাবে, আয় হ্রাস পেলে চাহিদা হ্রাস পাবে। তাহলে এটাও একটা নির্ধারক। তারপর হচ্ছে রিলেটেড প্রোডাক্টস, অর্থাৎ সম্পর্কিত দ্রব্যের দাম, অর্থাৎ আমার পরিপূরক দ্রব্য হলে ওই দ্রব্যের দাম বাড়লে আর একটা দ্রব্যের চাহিদাও হ্রাস পাবে, ওই দ্রব্যের দাম হ্রাস পেলে আর একটা দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাবে। তাহলে পরিপূরক পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রেও এটা নির্ভর করে। তারপর হচ্ছে এন, নাম্বার অফ বায়ার্স, অর্থাৎ ক্রেতার সংখ্যা, বাজারে ক্রেতা কেমন সেটার উপর ডিপেন্ড করবে চাহিদা। ওই জিনিসের টেস্ট কেমন, অর্থাৎ রুচিবোধের উপর নির্ভর করবে। এ মানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপনের উপর নির্ভর করবে। জি হচ্ছে গভর্নমেন্ট রোলস, সরকারের ভূমিকার উপর। কোনো দ্রব্যের প্রতি সরকার যদি উৎসাহিত করে ওই দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাবে। ইন্টারন্যাশনাল ট্রেড, আন্তর্জাতিক বাণিজ্যের উপর, অর্থাৎ যে দ্রব্য আন্তর্জাতিক বাণিজ্যে প্রচলন বেশি সেটা চাহিদা বৃদ্ধি পাবে। তাহলে চাহিদা এইসব বিষয়ের উপর নির্ভর করে। যেসব বিষয়ের উপর চাহিদা নির্ভর করে ওগুলোকেই চাহিদার কি বলা হয়? নির্ধারক বলা হয়। এবার হচ্ছে একটু আগে যে কথাটা বলছিলাম, স্বাধীন চলক ও অধীন চলক। চলক কাকে বলে? চলক হচ্ছে এমন কিছু গাণিতিক রাশি যেগুলো মান পরিবর্তনশীল। তাহলে এখানে দেখো, অর্থনৈতিক কোনো তথ্যের মান যদি পরিবর্তনশীল হয়, তাহলে এক কথায় চলক মানে হচ্ছে পরিবর্তনশীল, বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন মান প্রকাশ করে, তবে এরূপ তথ্যসমূহকে অর্থনৈতিক চলক বলে। যেমন আমি যদি বলি প্রাইস, তাহলে জিনিসের দাম বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে। ফি হচ্ছে একটা চলক। তাহলে এই চলক হচ্ছে দুই প্রকার, একটা স্বাধীন চলক, একটা অধীন চলক। স্বাধীন চলক হচ্ছে যে কারোর উপর নির্ভর করে না, অধীন চলক হচ্ছে যে নির্ভর করে। তাহলে একটু আগে আমরা যে সমীকরণটা লিখেছিলাম, কোয়ান্টিটি অফ ডিমান্ড
ফাংশন ফি। এই অপেক্ষকের মধ্যে ফি হচ্ছে প্রাইস, যেটা কারোর উপর নির্ভর করে না। কিউডি হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড, যেটা দামের উপর নির্ভর করে। তাহলে ফি হচ্ছে স্বাধীন চলক, কিউডি হচ্ছে অধীন চলক। এবার অপেক্ষকের আলোচনা আমি ইতিমধ্যেই শেষ করেছি। এক বা একাধিক স্বাধীন চলকের সাথে সম্পর্কিত অধীন চলকের মধ্যে পরস্পর সম্পর্কের যে গাণিতিক প্রকাশ, তাকে কি বলা হয়? অপেক্ষক বলা হয়। অপেক্ষকের বৈশিষ্ট্য, তাহলে অপেক্ষকে বলছিলাম একটু আগে, অপেক্ষকে স্বাধীন ও অধীন দুই ধরনের দুটি চলক থাকবে কমপক্ষে। এক বা একাধিক স্বাধীন চলক থাকতে পারে, একটি মাত্র অধীন চলক থাকবে। অধীন চলক সবসময় একটা, যেটা স্বাধীন চলকগুলোর উপর নির্ভর করে। স্বাধীন ও অধীন এই দুই ধরনের চলকের মধ্যে একটা নির্ভরশীলতার সম্পর্ক থাকবে। অপেক্ষক একটা গাণিতিক সম্পর্ক প্রকাশ করে। সাধারণ সমতা চিহ্নের ডান দিকে স্বাধীন চলক, বাম দিকে অধীন চলক থাকে। তাহলে আমরা যদি আবার অপেক্ষকটা লিখি, কিউডি সমান ফাংশন ফি, তাহলে ডান দিকে হচ্ছে স্বাধীন চলক, বাম দিকে হচ্ছে অধীন চলক থাকে। এবার আসি ধ্রুবক। চলক যেটা একটু আগে বলছিলাম, যেটা মান পরিবর্তনশীল, তাকে চলক বলা হয়। আর ধ্রুবক হচ্ছে কোনো তত্ত্বের সেই বৈশিষ্ট্য সব অবস্থাতেই যদি অপরিবর্তিত থাকে তাহলে তাকে ধ্রুবক বলে। যেমন 1-এর মান কখনো 0 হতে পারে না, বা 0-এর মান কখনো 1 হতে পারে না, এগুলো হচ্ছে ধ্রুবক। যেমন আমরা যদি বলি ফাইয়ের মান হচ্ছে 3.1416, তাহলে এটা একটা ধ্রুবক, কারণ এটার মান কখনোই কোনো অবস্থাতে কি হয় না, পরিবর্তন করা সম্ভব হয় না। ঢাল বলতে সাধারণত বোঝাই, যেমন আমরা একটু আগে জানছিলাম অপেক্ষক, যেখানে স্বাধীন চলকও আছে অধীন চলকও আছে। সাধারণত কোন অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে ঢাল বলা হয়। তাহলে ঢালের সূত্র যদি আমরা লিখতে চাই, তাহলে হচ্ছে অধীন চলকের পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের পরিবর্তন। তাহলে ঢাল সমান হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তাকে ঢাল বলা হয়, অর্থাৎ অধীন চলকের পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের পরিবর্তন। তাহলে এটা হচ্ছে ঢালের সূত্র। তাহলে ঢালের সূত্রটা এখানে মনে রাখতে হবে, কারণ পরীক্ষা অনেক সময় এখান থেকে প্রশ্ন হতে পারে যে সূত্রটা কি। তাহলে আমরা ঢালের সূত্রটা যদি দেখি, রেখার ঢাল সমান হচ্ছে অধীন চলকের পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের পরিবর্তন। এবার হচ্ছে এই চ্যাপ্টারের অন্যতম একটা আলোচ্য বিষয় হচ্ছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইলাস্টিসিটি। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, ঢাল এবং স্থিতিস্থাপকতার পার্থক্যটা কি। স্থিতিস্থাপকতার সংজ্ঞায় বলা হচ্ছে কোনো অপেক্ষকের স্বাধীন চলক সমূহের মধ্যে অপরাপর চলক স্থির থেকে, অর্থাৎ স্বাধীন যদি অনেকগুলো চলক থাকে তার মধ্যে অন্য সবগুলো স্থির থেকে শুধু একটা স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন। ঢালের মধ্যে ছিল শুধু স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের পরিবর্তন, কিন্তু এখানে অতিরিক্ত কথাটা হচ্ছে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ঘটে, এই পরিবর্তনের অনুপাত বা হার বা মাত্রাকে স্থিতিস্থাপকতা বলে। তাহলে আমরা যদি আগে সেই অপেক্ষকে যাই, যেমন কিউডি সমান ফাংশন ফি যদি ধরি, তাহলে এখানে ফি হচ্ছে প্রাইস। এখানে বলা হচ্ছে অধীন চলকের আপেক্ষিক পরিবর্তন, অর্থাৎ ইলাস্টিসিটির সূত্রটা হচ্ছে অধীন চলকের আপেক্ষিক পরিবর্তন। তাহলে আপেক্ষিক পরিবর্তন বলতে বোঝায় ডেল্টা কিউডি ডিভাইডেড বাই কিউডি, এটা হচ্ছে ডিভাইডেড বাই ডেল্টা ফি ডিভাইডেড বাই ফি, অর্থাৎ চাহিদার পরিমাণের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক চাহিদা, দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ডিভাইডেড বাই ফি, এটাকেই বলা হয় আপেক্ষিক পরিবর্তন। তাহলে অধীন চলকের আপেক্ষিক পরিবর্তনের ফলে যদি স্বাধীন চলকের আপেক্ষিক পরিবর্তন হয়, এটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। তাহলে এক কথায় আমরা স্বাভাবিক ভাষায় যদি বুঝি স্থিতিস্থাপকতা কি, যদি স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের সাড়া দেওয়ার প্রবণতা, এটাকে স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ স্বাধীন চলক পরিবর্তন হচ্ছে কিন্তু অধীন চলক যদি পরিবর্তন না হয়, তাহলে এটা স্থিতিস্থাপকতা নাই বলে ধরে নেওয়া হয়। তাহলে স্থিতিস্থাপকতার মূল কথা কি, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের সাড়া দেওয়ার প্রবণতা। এখন যদি আমরা এটা চাহিদার ক্ষেত্রে হিসাব করি, তাহলে চাহিদাটা নির্ভর করে কিসের উপর, দামের উপর। তাহলে চাহিদার পরিমাণের আপেক্ষিক পরিবর্তন ডিভাইডেড বাই চাহিদা অপেক্ষককে বিবেচ্য যে কোনো একটি স্বাধীন চলকের আপেক্ষিক পরিবর্তন, অর্থাৎ সেটা দাম হতে পারে, ইনকাম হতে পারে, এরকম হতে পারে, তাহলে সেটা আমরা দাম ধরে নিই। তাহলে চাহিদার স্থিতিস্থাপকতার বিভিন্ন ধারণা যদি আমরা দেখি,
কোনো দ্রব্যের দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণে যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তাকেই দাম স্থিতিস্থাপকতা বলে। তাহলে চাহিদা স্থিতিস্থাপকতা যে কথা, দাম স্থিতিস্থাপকতা একই কথা, এটা দামের উপর নির্ভর করে। যদি সেটা ইনকামের উপর নির্ভর করে তাহলে চাহিদার আয় স্থিতিস্থাপকতা। তাইলে এটা সূত্র, ওটা যদি আমরা দেখি চাহিদার পরিমাণের আপেক্ষিক পরিবর্তন ডিভাইডেড বাই দামের আপেক্ষিক পরিবর্তন, তাহলে এই সূত্রের মাধ্যমে চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করা যায়। তারপরে হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতা। অন্যান্য বিষয় স্থির থেকে ক্রেতা বা ভোক্তার আয়ের আপেক্ষিক পরিবর্তন। তাহলে যেহেতু এটা আয় স্থিতিস্থাপকতা আয়ের উপর নির্ভর করে, আয়ের আপেক্ষিক পরিবর্তনের ফলে যদি চাহিদার পরিবর্তন হয় তাহলে এটাকে বলা হয় আয় স্থিতিস্থাপকতা। তাহলে আমরা এটা যদি সূত্রটা দেখি, চাহিদার পরিমাণের আপেক্ষিক পরিবর্তন ডিভাইডেড বাই আয়ের আপেক্ষিক পরিবর্তন, তাহলে এটাকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে। এবার হচ্ছে এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় এই দ্রব্যের প্রকৃতি নির্ণয় থেকে। তাহলে দ্রব্যের প্রকৃতিটা দেখি। সাধারণ ব্যবধান দ্রব্যের ক্ষেত্রে আয় স্থিতিস্থাপকতা হচ্ছে ধনাত্মক। তাহলে আমরা জানি ব্যবধান দ্রব্য যেটা বিলাসবহুল দ্রব্য এবং সাধারণ দ্রব্য, এগুলো হচ্ছে আয় বাড়লে, আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি সাধারণ দ্রব্য যেটা, আয় বাড়লে ওই দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাবে, আয় বাড়লে বিলাসবহুল দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাবে। তাহলে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলক সমমুখীভাবে সাড়া দিচ্ছে। সমমুখী সাড়া দেওয়া মানে এটার ধনাত্মক হবে। কিন্তু নিকৃষ্ট বা গিফান দ্রব্যের ক্ষেত্রে আয় স্থিতিস্থাপকতা ঋণাত্মক হয়। কিভাবে? কারণ হচ্ছে নিকৃষ্ট দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায়, আয় যদি বৃদ্ধি পায় তাহলে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা হ্রাস পাবে, আয় যদি হ্রাস পায় তাহলে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাবে। কারণ আমার যখন ইনকাম বেশি থাকবে তখন আমি নিকৃষ্ট দ্রব্য ভোগ করবো না, তাহলে সেক্ষেত্রে বিপরীতমুখী সম্পর্ক, তাই এটার স্থিতিস্থাপকতা হচ্ছে ঋণাত্মক। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আয় স্থিতিস্থাপকতা ঋণাত্মক হয় কোন দ্রব্যের ক্ষেত্রে? গিফেন দ্রব্যের ক্ষেত্রে। আয় স্থিতিস্থাপকতা ধনাত্মক হয় সাধারণ ব্যবধান দ্রব্যের ক্ষেত্রে। এখন আমরা যদি চিন্তা করি সাধারণ দ্রব্যটা কি? সাধারণ দ্রব্য হচ্ছে যে দ্রব্য মানুষ স্বাভাবিকভাবে দৈনন্দিন ব্যবহার করে থাকে। এই উদাহরণ থেকে আমরা চাইলে এটা নির্ণয় করে দেখতে পারি। এবার হচ্ছে নিকৃষ্ট বা গিফেন দ্রব্য, যেটা আমি একটু আগে বলছিলাম যে দ্রব্যের ক্ষেত্রে আমরা সাধারণত আয় বৃদ্ধি পেলেই এটার চাহিদা কী পাবে? হ্রাস পাবে। এটা হচ্ছে নিকৃষ্ট বা গিফেন দ্রব্য। এরপর 3 নম্বরে আসে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আড়াআড়ি মানে হচ্ছে ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এটা দিয়ে আসলে কী বোঝায়? দুটি দ্রব্য সাধারণত একে অপরের পরিবর্তক হতে পারে অথবা পরিপূরকও হতে পারে। যেমন পরিপূরক হচ্ছে চা ও চিনি। যেমন চা খেতে গেলে সাধারণত চিনি লাগে, এটা হচ্ছে পরিপূরক দ্রব্য। আর পরিবর্তক দ্রব্য হচ্ছে গুড় ও চিনি। অর্থাৎ চিনির পরিবর্তে অনেক সময় গুড় দিয়ে চাহিদা কি করা যায়? মেটানো যায়। গুড় ও চিনি, তাহলে এই যে গুড় ও চিনি হচ্ছে পরিবর্তক দ্রব্য, চা ও চিনি হচ্ছে পরিপূরক দ্রব্য। এরকম পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের মধ্যে যে সম্পর্ক, এটাকে বলা হয় আড়াআড়ি স্থিতিস্থাপকতা। তাহলে আমরা যদি দেখি সম্পর্কিত দ্রব্যের ক্ষেত্রে অন্যান্য বিষয় স্থির থেকে কোনো একটা দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে সম্পর্কিত অন্য দ্রব্যের চাহিদার যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় আড়াআড়ি স্থিতিস্থাপকতা। তাহলে এই আড়াআড়ি স্থিতিস্থাপকতা 2 ধরনের হতে পারে। যেমন আমরা যদি চিন্তা করি চিনির দাম বাড়লে চায়ের চাহিদা কমবে, চিনির দাম কমলে চায়ের চাহিদা বাড়বে। তাহলে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে চিনির দাম এবং চায়ের চাহিদার সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। তাহলে বিপরীতমুখী হলে এটা অবশ্যই ঋণাত্মক হবে। আর গুড় ও চিনির ক্ষেত্রে যদি আমরা দেখি চিনির দাম যদি বাড়ে গুড়ের চাহিদা বাড়বে, চিনির দাম যদি কমে যায় গুড়ের চাহিদা কমে যাবে। তাইলে একটা দ্রব্যের দাম বৃদ্ধি পেলে অপরটা চাহিদা বৃদ্ধি পাচ্ছে, এটা সমমুখী সম্পর্ক। তাহলে পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে সমমুখী। তাইলে আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র হচ্ছে এটা। এবার এটা তো প্রকৃতি নির্ণয়, যেটা বললাম আড়াআড়ি স্থিতিস্থাপকতা ধনাত্মক হবে পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে, কারণ এটা সমমুখী সম্পর্কে বিরাজ করে। পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে এই মান হবে ঋণাত্মক, অথবা ঋণাত্মক হবে কারণ এটা বিপরীতমুখী সম্পর্ক বিরাজ করে। কিন্তু যদি দেখি যে আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান 0, তাহলে বুঝতে হবে এটা সম্পর্কহীন দ্রব্য, অর্থাৎ যে দ্রব্যের একটার সাথে অপরটার সম্পর্ক নেই সেটার আড়াআড়ি স্থিতিস্থাপকতা 0 হবে। এখন পরিবর্তক দ্রব্য কি? তাহলে পরিবর্তক দ্রব্য বলছিলাম যেটা একটা পরিবর্তে অন্যটা কি করা যায়? ব্যবহার করা যায়। আর পরিপূরক দ্রব্য হচ্ছে যেটা একটা পরিবর্তে অন্যটা ব্যবহার করা যায় না, বরং একটার জন্য অপরটা নির্ভর করে। এবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেখান থেকে বিগত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসছে, সেটা হচ্ছে স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক কী। তাহলে একটু আগে যেটা বলছিলাম, স্থিতিস্থাপক মানে হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তনে অধীন চলকের সাড়া দেওয়ার প্রবণতা। স্বাধীন চলকের পরিবর্তনে অধীন চলক যদি সাড়া দেয় এটা স্থিতিস্থাপক দ্রব্য, যদি সাড়া না দেয় সেটা হচ্ছে অস্থিতিস্থাপক দ্রব্য। এখন আমরা যদি দেখি, যেমন ইলাস্টিসিটি অফ ডিমান্ড যদি 0 হয়
তাহলে জিরো হওয়া মানে বোঝায় হচ্ছে স্বাধীন চলক পরিবর্তন হলেও অধীন চলক সাড়া দিচ্ছে না। তাহলে সেটা কেমন? যেমন আমরা যদি চিন্তা করি লবণের দাম যদি বৃদ্ধি পায় তাহলে লবণের চাহিদা কমবে না, আবার লবণের দাম যদি কমেও যায় এটা চাহিদা বাড়বে না, কারণ একটা পরিমাণের লবণের চাহিদা এটা স্থির। তাহলে এটাকে আমরা বলতে পারি অস্থিতিস্থাপক দ্রব্য, অর্থাৎ এটা স্বাধীন চলকের পরিবর্তন অধীন চলক কী দিচ্ছে না, সাড়া দিচ্ছে না। এরকম জরুরি যে ওষুধগুলো থাকে সেগুলোও দামের পরিবর্তনে তেমন একটা কি হয় না, প্রভাব পড়ে না। তাইলে এগুলাকে বলা হয় অত্যাবশ্যকীয় দ্রব্য। এই অত্যাবশ্যকীয় দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপকতা জিরো হয় এবং এটা হচ্ছে অস্থিতিস্থাপক দ্রব্য। এবার আমরা যদি বলি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটা অবশ্যই প্রয়োজন, সেটা হচ্ছে স্বাধীন চলক এবং অধীন চলকের সাড়া দেওয়ার প্রবণতার হার যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে সাধারণ দ্রব্য। যদি কম হয়, একের চেয়ে কম হয়, তাহলে সেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তাহলে আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি ইডি, যদি সেটা একের চেয়ে কম হয় তাহলে একের চেয়ে কম হওয়া মানে বোঝাই স্বাধীন চলকের পরিবর্তনে অধীন চলকের সাড়া দেওয়ার প্রবণতা কম। তাহলে সাড়া দেওয়ার প্রবণতা কম হলে এটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। যদি সমান হারে সাড়া দেয় তাহলে সেটা হচ্ছে সাধারণ দ্রব্য। যদি সমান হারে সাড়া দেয়, একের সমান মানে বোঝায় স্বাধীন চলক যে হারে পরিবর্তন হচ্ছে অধীন চলক সেই হারে পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে সাধারণ দ্রব্য। যদি একের চেয়ে বেশি হয়, অর্থাৎ স্বাধীন চলক যে হারে সাড়া দিচ্ছে অধীন চলক তার চেয়ে বেশি হারে সাড়া দিচ্ছে, তাহলে সেটা হচ্ছে বিলাসবহুল দ্রব্য। স্বাধীন চলক যে হারে সাড়া দিচ্ছে অধীন চলকের সাড়া দেওয়ার কোনো হারে নেই, এটা হচ্ছে অস্থিতিস্থাপকতা, অর্থাৎ জরুরি অবস্থার সময় এটা বিরাজমান থাকে। তাহলে এভাবে স্থিতিস্থাপকতা হচ্ছে 5 প্রকার। তাহলে অত্যাবশ্যকীয়, নিত্য প্রয়োজনীয়, সাধারণ, বিলাসবহুল দ্রব্য আর হচ্ছে যেটা জরুরি অবস্থার সময় হয়। তাহলে অস্থিতিস্থাপকতা কোনটা? এখানে শূন্য এবং একের চেয়ে ছোটো যেটা, এটা অস্থিতিস্থাপকতা। অর্থাৎ স্বাধীন চলক পরিবর্তনের ফলে অধীন চলকের সাড়া দেওয়ার প্রবণতা একেবারে নাই বা একটু করে আছে এরকম বোঝালে এটাকে অস্থিতিস্থাপকতা বলে। তাহলে প্রকারভেদ, এটা হচ্ছে একটা স্থিতিস্থাপক চাহিদা থাকে, একটা অস্থিতিস্থাপক চাহিদা থাকে। তাহলে এই স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক চাহিদা থেকে সাধারণত যখন আমরা এটা একটা অঙ্কের মাধ্যমে নির্ণয় করতে যাব, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আমরা যদি এটা নির্ণয় করি, যেমন এখানে প্রতি এককের দাম দেওয়া আছে 20 টাকা, এটা হ্রাস পেয়ে কত হলো 15 টাকা। চাহিদার পরিমাণ ছিল যখন 20 টাকা ছিল তখন 40 একক, এখন দাম যখন হ্রাস পেল এটা বৃদ্ধি পেয়ে 120 একক হলো। তাহলে দামের পরিবর্তন হয়েছে একটু করে, কিন্তু চাহিদার পরিবর্তন হয়েছে বেশি, তাহলে সাড়া দেওয়ার প্রবণতাটা বেশি। এটাকেই বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। যদি সাড়া দেওয়ার প্রবণতাটা কম হয় এটাকে বলা হয় অস্থিতিস্থাপক চাহিদা। তাহলে এভাবে আমরা স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক চাহিদা বুঝতে পারি। যেমন আমরা এখানে যদি একটা পার্থক্য দেখি, দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার অধিক হলে এদের অনুপাতকে স্থিতিস্থাপক চাহিদা বলে। দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার যদি কম হয় এদেরকে বলা হয় অস্থিতিস্থাপক চাহিদা। যেমন স্থিতিস্থাপক চাহিদা হচ্ছে যেটা একের চেয়ে বড়, ভালো করে খেয়াল করো, একের চেয়ে বড় এবং অসীমের চেয়ে ছোট, এটা হচ্ছে ইনফিনিটি, অসীমের চেয়ে ছোট, এটাকে স্থিতিস্থাপক বলা হয়। আর যেটা শূন্য থেকে ছোট বা শূন্যের সমান, অর্থাৎ শূন্য থেকে বড়, এক থেকে ছোট, শূন্য থেকে বড়, এক থেকে ছোট, আর এটা এক থেকে বড়, অসীম থেকে ছোট। তাহলে এই দুটা মান হচ্ছে আমার জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসে। শূন্য থেকে বড়, এক থেকে ছোট হলো স্থিতিস্থাপক, আর এক থেকে বড়, অসীম থেকে ছোট হলে স্থিতিস্থাপক।